হ্যালো স্টুডেন্ট, কেমন আছো সবাই? মুন্না ইংলিশ কর্নারে তোমাদেরকে স্বাগতম। আসসালামু আলাইকুম। আজকে আমরা 43তম বিসিএস এর ইংলিশ কোশ্চেনটুকু সলভ করতে যাচ্ছি। এই কোশ্চেনে আমরা বিভিন্ন কোশ্চেনস গুলো খুবই সহজভাবে উপস্থাপন করব। প্রত্যেকটা কোশ্চেন রুলস বেসড করে আমরা সিরিয়ালি আলোচনা করব। তোমরা সাথেই থাকো এবং ক্লাসটা খুব মনোযোগ সহকারে দেখো। আমরা জানি বিসিএস এবং মেডিকেল কোশ্চেন গুলো ঢাকা ভার্সিটি কোশ্চেন গুলো যদি কমপ্লিট করা যায় তাহলে চাকরি পরীক্ষা থেকে শুরু করে যে কোনো এডমিশন টেস্টে 50% কোশ্চেন কমন পাওয়া যায়। এই কারণে প্রত্যেকটা কোশ্চেন খুব মনোযোগ সহকারে দেখা উচিত। তো আমরা প্রথম কোশ্চেনটা দেখো। দ্য ফ্রেজ সিনেডাই সিনেডাই সিনেডাই, এই সিনেডাই ফ্রেজ এর অর্থ কি? এই সিনেডাই ফ্রেজের অর্থ হচ্ছে আনসার্টেন। আনসার্টেন বুঝছো? এগুলো ল্যাটিন ফ্রেজ, বুঝছো বিষয়? তাহলে সিনেডাই মানে কি? আনসার্টেন। বলছে ইট সিমস টু মি সিনেডাই, এটা আমার কাছে অনির্দিষ্ট মনে হচ্ছে, অনিশ্চিত মনে হচ্ছে। ঠিক আছে, তাহলে সিনেডাই এটা একটা ফ্রেজ যার অর্থ হচ্ছে অনিশ্চিত, আনসার্টেন। আমরা 2 নম্বর কোশ্চেনে চলে যাই। ফিল ইন দ্য গ্যাপ। বার্ডস ফ্লাই দ্যাশ ইন দ্য স্কাই, এটাও মূলত ফ্রেজ থেকে কোশ্চেন আসে। ইডিয়ম ফ্রেজ থেকে বিসিএস এর প্রচুর পরিমাণ কোশ্চেন আসে, তোমাদের খুব ভালো করে দেখা উচিত ইডিয়ম ফ্রেজ অংশটুকু। বার্ডস ফ্লাই দ্যাশ ইন দ্য স্কাই, দেখো এখানে র‍্যান্ডম তো কখনো হবে না, কারণ ফ্লাই যদি ভার্বের পর যদি কোনো ওয়ার্ড বসাইতে চাই সেটা অ্যাডভার্ব হবে, তো এটা হওয়ার কোনো চান্স নাই। আর লং, এটা হওয়ার কোনো চান্স নাই। অ্যাট আই স্টিটস মানে হচ্ছে একটানা। অ্যাট লার্জ মানে স্বাধীনভাবে, তাহলে অর্থের সেন্টেন্সের সঙ্গে অর্থপূর্ণ হয় কোনটা? অ্যাট লার্জ। তাহলে পাখিরা আকাশে স্বাধীনভাবে ওড়ে, তাহলে আনসার কোনটা হবে? অ্যাট লার্জ। এর বাংলা কি? স্বাধীনভাবে। বাংলা কি বলো? স্বাধীনভাবে। ঠিক আছে, পরের কোশ্চেনে চলে যাওয়া যাক। আইডেন্টিফাই দ্য কারেক্ট সিনোনিম অফ দ্য ওয়ার্ড ম্যাগনিনিমাস। এই ম্যাগনিনিমাস মানে হচ্ছে সদয়, দয়াবান, বা নম্র। আমরা বলতে পারি ম্যাগনিনিমাস মানে হচ্ছে সদয় বা দয়াবান, দয়ালু যেটাকে বলি। তাহলে আমরা এর সিনোনিম হিসেবে কোনটা ব্যবহার করব? জেনারাস, কারণ আনকাইন্ড মানে হচ্ছে নিষ্ঠুর, রিভেঞ্জফুল মানে শত্রুতাপূর্ণ, প্রতিশোধ পরায়ণ, ফ্রেন্ডলি মানে বন্ধুসুলভ। কিন্তু জেনারাস শব্দ অর্থ হচ্ছে দয়ালু, দয়ালু। তাহলে আমরা ম্যাগনিনিমাস এর সিনোনিম হিসেবে কি ব্যবহার করতে পারবো? জেনারাস। আশা করি বন্ধুরা খুব সহজেই কোশ্চেনগুলো বুঝতে পারতেছো। আমরা চতুর্থ কোশ্চেনে চলে যাই। বলছো হুইচ জেন্ডার ইজ দা ওয়ার্ড অরফান। আমরা জানি জেন্ডার 4 প্রকার হয়ে থাকে। ম্যাসকুলিন পুরুষকে বোঝায়, ফেমিনিন মহিলাকে বোঝায়, এরপরে কমন জেন্ডার যেটা মহিলা পুরুষ দুটাই হতে পারে, ফিক্সড না, সেটা হচ্ছে কমন। এরপরে হচ্ছে নিউটার জেন্ডার, যে জেন্ডার দ্বারা আমরা মূলত কোন রকম প্রাণী বোঝায় না, অপ্রাণীবাচক জিনিসকে বোঝায়, সেটা হচ্ছে নিউটার জেন্ডার। দেখো অরফান একটা ছেলেও হইতে পারে আবার মেয়েও হইতে পারে, এই জন্য ছেলে মেয়ে উভয়ের যে কোনো একটা হতে পারে, সেটা হচ্ছে কমন জেন্ডার। দ্যাটস ওয়াই আনসার হবে কি? কমন জেন্ডার। তাহলে আমি কি বললাম? জেন্ডার 4 প্রকার। ছেলেকে বোঝালে বা পুরুষবাচক শব্দ হচ্ছে ম্যাসকুলিন, আর ফেমিনিন হচ্ছে মেয়েবাচক শব্দ। মেয়ে ও ছেলে উভয়কেই বুঝাইতে পারে কমন জেন্ডার। অপ্রাণীবাচক যে বস্তুবাচক যেটা বোঝাবে সেটা হচ্ছে নিউটার জেন্ডার। ঠিক আছে, এরপরে আসা যাক পরের কোশ্চেনে। আ হার্ড অফ ক্যাটেল ইজ পাসিং, মেডিকেলের কোশ্চেনটা আসছিল। এই হার্ডটা কোন নাউনের মধ্যে পড়বে? আমরা জানি যদি আমি বলি কাউ গোজ, হ্যাঁ, এই কাউ গোজ, হেন, এইগুলোকে বলা হয় কি বলা হয় বলো? এগুলোকে বলা হয় মূলত আমরা বলি কমন নাউন। কি নাউন বলি? কমন নাউন। তাহলে ক্যাটেল মানে গবাদি পশু, হার্ড মানে হচ্ছে পাল। হার্ড মানে কি? পাল। তাহলে আমরা যদি বলি গরুর পাল যাচ্ছে, তাহলে গরু কমন নাউন, গরুর পাল হচ্ছে কি? কালেকটিভ নাউন। দ্যাটস ওয়াই আনসার কি হবে? কালেকটিভ নাউন। তাহলে হার্ড, ফ্লো এগুলো হচ্ছে কি? কালেকটিভ নাউন। পরের কোশ্চেনে চলে যাওয়া যাক। কোশ্চেন নাম্বার 6। হোয়াট ইজ দ্য অ্যাডজেক্টিভ ফর্ম অফ দ্য ওয়ার্ড পিপল? বলছে পিপল এর অ্যাডজেক্টিভ ফর্ম কি? তাহলে পিপল এর অ্যাডজেক্টিভ ফর্ম কি বলো? পিপল মানে কি? জনসংখ্যা, লোকজন। তাহলে পপুলার হবে না, পপুলার পপুলারিটি থেকে মূলত আসে, এগুলো হবে না। পপুলারিটি নাউন, এর অ্যাডজেক্টিভ ফর্ম পপুলার, আর এর ভার্ব ফর্ম পপুলারাইজ।
তার মানে পপুলারিটি, পপুলার, পপুলারাইজ এগুলো হচ্ছে আলাদা জিনিস। তাহলে পিপল যদি হয় মানুষ, লোকজন, তাহলে পপুলাস হবে কি জনবহুল। ঠিক আছে, ইটস আ পপুলার সিটি, এটা একটা জনবহুল শহর। তাহলে পিপল এর অ্যাডজেক্টিভ ফর্ম কি হবে? পপুলাস। আশা করি সবাই বুঝতে পারছি। কোশ্চেন নাম্বার 7 এ চলে যাওয়া যাক এবার। আ স্পিচ ফুল অফ টু মেনি ওয়ার্ডস, যখন অনেকগুলো শব্দ একটা স্পিচে থাকে সেই স্পিচটাকে কি বলবো আমরা? আমরা বলবো আ বিগ স্পিচ, না, আ ভার্বাস স্পিচ। আ ভার্বাস স্পিচ মানে কি? বহুল শব্দবহুল, অনেক শব্দবহুল স্পিচটাকে ভার্বাস স্পিচ বলে। আর মেডেন স্পিচ মানে কি? প্রধান বক্তৃতা। প্রধান বক্তৃতা, মেডেন স্পিচ, মূল কথা। এরপরে বলছে দ্য কন্টেমপ্লেটেড, হি কন্টেমপ্লেটেড ম্যারিং হিজ কাজিন, সে তার কাজিনকে বিয়ে করতে উদ্বুদ্ধ করেছিল। তাহলে ম্যারিং, কন্টেমপ্লেটেড ভার্ব, এটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। এই ট্রানজিটিভ ভার্বের পরে যখন ভার্ব প্লাস আইএনজি থাকে সেটা হয় জিরান। আর যখন ইনট্রানজিটিভ ভার্বের পরে ভার্ব প্লাস আইএনজি থাকে সেটা হবে কি? পার্টিসিপল। তোমাদের জিরান এবং পার্টিসিপল সম্পর্কে যদি কোনো কনফিউশন থাকে, আমার জিরান এবং পার্টিসিপল সম্পর্কে একটা পূর্ণাঙ্গ ক্লাস দেওয়া আছে, তোমরা একটু দেখে নিবা। তাহলে যতগুলা পার্টিসিপল এবং জিরান থেকে কোশ্চেন আসবে আশা করি সলভ করতে পারবা। এরপরে আসি নেক্সট কোশ্চেন। বলছে জেনুফ্লেক্ট, দাও টু জেনুফ্লেক্ট। এই জেনুফ্লেক্ট মানে কি? টু বি জেনিউন বাংলা হচ্ছে খাঁটি হওয়া, টু রিফ্লেক্ট প্রতিফলিত হওয়া, টু বি ফ্লেক্সিবল নমনীয় হওয়া। আর টু বেন্ড দা নি মানে কি? ঘুটনো, আমরা হাঁটু গেড়ে বসি মানে কি? একটু উন্নতি স্বীকার করা অর্থে ব্যবহৃত হয়। টু জেনুফ্লেক্ট এর সিনোনিম কি হবে, অথবা এর অর্থ কি দাঁড়াবে? টু বেন্ড দা নি মানে হাঁটু গেড়ে বসা বা নতি স্বীকার করা অর্থে ব্যবহৃত হয়। She went to New Market. She went to New Market. That's foot. তাহলে দেখো কোনটা হবে आंसर? তোমরা বলতে পারবা কেউ? আমি তোমাদের পড়াইছিলাম প্রিপজিশনের ক্লাসে যে পায়ে হেঁটে আসা বুঝাইলে অন ফুট হয়। দেখো মাঝে মধ্যে না এডমিশন বা জবের কোশ্চেন গুলোতে বেশি পণ্ডিতিগিরি করলেই ভুল হয়ে যায়। কিভাবে? দেখো আমরা ভাবতে পারি যে ফুট মানে তো পা, আর এর প্লুরাল ফর্ম কি? ফিট। মানুষ তো আর এক পায়ে হেঁটে আসে না, তার মানে সেক্ষেত্রে কি হইতে পারে? অন ফুট হতে পারে। আসলে এটা বললেই ভুল হয়ে যাবে। পায়ে হেঁটে আসা বোঝালে শুধুমাত্র কি হবে? অন ফুট হবে। এর প্লুরাল ফর্ম ফিট ব্যবহার করার কোনো দরকার নেই, মনে থাকবে তো? তাহলে কি হবে? she went to new market, সে নিউ মার্কেটে গিয়েছিল অন ফুট, পায়ে হেঁটে। আইডেন্টিফাই দ্য ওয়ার্ড হুইচ ইজ স্পেলড ইনকারেক্টলি, নিচের কোন ওয়ার্ডটা ইনকারেক্টলি স্পেলড আছে সেটা উচ্চারণ মানে ফাইন্ড আউট করতে বলছে আর কি। তাহলে কোনটা ভুল আছে আমরা যদি দেখি, ফ্লাকচুয়েশন ঠিক আছে, রিমিশন ঠিক আছে, ডিসিশন ঠিক আছে, কিন্তু আছে কি এখানে? অকেশন। একটা মানে কোশ্চেনের মধ্যে একটা সি ছিল, তাহলে অকেশন মানে ডাবল সি হয়। হ্যাঁ, অকেশন। এই অকেশন মানে যেহেতু ডাবল সি হবে তার মানে এই সেন্টেন্স এই ওয়ার্ডটায় ভুল আছে। ঠিক আছে, তাহলে এই ওয়ার্ডটায় কি হবে? ভুল হবে। পরের কোশ্চেনে আমরা চলে যাই। তাহলে অকেশন মানে কি হবে? ডাবল সি হবে। এই কারণে এই সেন্টেন্সটা মানে এই ওয়ার্ডটা কি আছে? ভুল আছে। তাহলে সঠিক কি হবে? অকেশন। ঠিক আছে, এটা হবে সঠিক। এরপরে আসা যাক, চেঞ্জ দ্য ভয়েস, নোবডি ট্রাস্ট আর ট্রেইটর। ট্রেইটর মানে হচ্ছে বিশ্বাসঘাতক। বলছে বিশ্বাসঘাতককে কেউ বিশ্বাস করে না। ভয়েস থেকে ভাই কোশ্চেন আসবে, এটা অবধারিত একটা অংশ। এডমিশন বলো, চাকরির পরীক্ষা বলো, ভয়েস থেকে কোশ্চেন না করে কোনো কোশ্চেনে সেট করবে না। আমরা বিগত বছরের কোশ্চেনগুলো অ্যানালাইসিস করে দেখতেই পাই। তাহলে নোবডি ট্রাস্ট আ লায়ার, তাহলে এখানে ট্রেইটর হচ্ছে কি? অবজেক্ট, যেটা সাবজেক্ট হয়ে যাবে। তাহলে এখানে ট্রেইটর আছে, এখানে ট্রেইটর আছে, এখানে আছে, এখানে নাই, তার মানে এটা হওয়ার কোনো চান্স নাই। এখন দেখো এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট কে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে যে কাজটা করি আমরা am is আর ব্যবহার করি। এখানে শুড ব্যবহার করছে, এটা হওয়ার কোনো পসিবিলিটি নাই। তাহলে
এখানে দেখো আ ট্রেইটর ইজ ট্রাস্টেড, বিশ্বাসঘাতককে বিশ্বাস করা হয়, এটা হওয়ার কোনো পসিবিলিটি নাই। কারণ কি, নোবডি থাকলে এনিবডি করতে হয়। তাহলে আ ট্রেইটর ইজ নট ট্রাস্টেড বাই এনিবডি, ট্রেইটর ইজ নট ট্রাস্টেড বাই এনিবডি। তাহলে অবজেক্ট একটা করলাম, সাবজেক্ট করলাম, অক্সিলারি ভার্ব বসালাম ইজ, কারণ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, অর্থ অনুসারে নেগেটিভ করলাম, ট্রাস্টেড বাই নোবডি আছে, সেই জায়গায় কি করলাম, ও এনিবডি। ঠিক আছে, আমরা পরে 13 নম্বর কোশ্চেনে চলে যাওয়া যাক। চুজ দ্য রাইট ফর্ম অফ ভার্ব, ইট ইজ হাই টাইম উই অ্যাক্ট অন দ্য ম্যাটার। এখন দেখো আমি তোমাদের বলি ভাই, অ্যাক্ট অন যে ওয়ার্ডটা আছে এটা কোনো ফ্যাক্ট না, তুমি ওর অর্থ জানো বা না জানো এটা কোনো ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম এর পর যখন সাবজেক্ট থাকে ভার্বের পাস্ট ফর্ম বসে, বাকিগুলোর দিকে তাকানো পাও। বুঝাইতে পারছি বিষয়? তাহলে ইট ইজ টাইম নিয়মটা কি, ইট ইজ টাইম ইট ইজ হাই টাইম এর পর সাবজেক্ট থাকলে ভার্বের V2 বসে। তাহলে অ্যাক্ট আছে কি হবে, অ্যাক্টেড, আর কোনো কিছু দেখার সময় নেই। হোয়াট ইজ দ্য কমন ফর্ম অফ দ্য ওয়ার্ড লাফ, বলছে লাফের কমন ফর্ম কি হবে, তোমরা বলো তো। এই যে দ্য নাউন ফর্ম অফ দ্য ওয়ার্ড লাফ, লাফের নাউন ফর্ম কি হবে, লাফের নাউন ফর্ম কি হবে? তাহলে তোমরা একটু এই কোশ্চেনের আনসারটা যদি দিতে পারো একটু চেষ্টা করে দেখো তো, লাফের নাউন ফর্ম কি হবে, লাফের নাউন ফর্মটা আসলে কি হবে? লাফিং হবে না, হ্যাঁ এটা জিরান হিসেবে ব্যবহৃত হয়, ভার্বের সঙ্গে আইএনজি হিসেবে ব্যবহৃত হয়। লাফ এবং তো হবেই না, লাফিংলি কখনো হবে না। না তাহলে কি হবে, লাফটার, লাফ লাফটার, লাফ লাফটার। ডু ইউ হ্যাভ এনি মানি দাসী, বলছে তোমার সঙ্গে কি কোনো টাকা আছে? তাহলে দেখো তো উইথ হবে এখানে, ডু ইউ হ্যাভ এনি মানি উইথ ইউ, তাহলে অপশনের মধ্যে উইথ নাই, উইথ নাই, টু হওয়ার কোনো চান্স নেই, ওভার উপরে অর্থে ব্যবহৃত হয়, ইন মধ্যে অর্থে ব্যবহৃত হয়। তাহলে আমরা অন উইথ এর সিনোনিম হিসেবে এখানে ব্যবহার করতে পারি। তাহলে আমরা বলতে পারি ডু ইউ হ্যাভ এনি মানি উইথ ইউ, অথবা ডু ইউ হ্যাভ এনি মানি অন ইউ। তাহলে आंसर কি হবে ভাই, অন হবে। উইথ এর অর্থে আমরা অন ব্যবহার করতে পারি, আর যদি উইথ অন দুইটাই থাকতো উইথ ব্যবহার করতাম। ঠিক আছে, এরপর 16 নম্বর কোশ্চেনে আসা যাক। হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম ফর দ্য ওয়ার্ড ডিফরমেশন, ডিফরমেশন মানে হচ্ছে ভাই বিকৃতি, ডিফরমেশন মানে হচ্ছে বিকৃতি, বিকৃতি ডিফরমেশন। তাহলে আমরা এর অ্যান্টোনিম চাইছে, অ্যান্টোনিম ডিস্টরশন মানে হচ্ছে বিকৃতি, কন্টরশন মানে হচ্ছে বিকৃতি, ডিসফিগারমেন্ট মানে হচ্ছে বিকৃতি। তাহলে এইগুলো হচ্ছে ডিফরমেশনের সিনোনিম। আমাদের চাইছে অ্যান্টোনিম হোলনেস হবে, পূর্ণাঙ্গ। ঠিক আছে, এটা হবে কি অ্যান্টোনিম। বুঝছো বিষয়? তাহলে এবার আসা যাক দা ফ্রেজ। ভাই বিসিএস এর ফ্রেজ থেকে কোশ্চেন আসেই, অ্যাডমিশন টেস্টে বলো, চাকরি পরীক্ষায় বলো, বিশেষ করে বিসিএস এর 2 থেকে 3টা 4টা কোশ্চেন ইডিয়ম ফ্রেজ থেকে চলে আসে বারবার। দেখো ডগ ডেজ, ডগ ডেজ মিন, তোমরা বাকিগুলোর অর্থ দেখার কোনো দরকার নেই। ডগ ডেজ মানে হচ্ছে গরম আবহাওয়া, গরমের দিন, সেটার ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, হট ওয়েদার, আর বাকিগুলো দেখার টাইম নেই। দ্য কারেক্ট সেন্টেন্স ইজ দ্য গার্ল বাস্ট আউট টিয়ার। আমি তোমাদের বলি একদম ক্লিয়ার করে, বাস্ট এরপর দুটো প্রিপজিশন বসে, বাস্ট ইনটু, হাউ মাউ করে কান্না করা হচ্ছে, বাস্ট ইনটু বসে, আর একটা বাস্ট আউট বসে। যদি ক্যালক্যাল করে দাঁত বের করে হাসো করে, এই ক্ষেত্রে আমরা বাস্ট আউট ব্যবহার করতে পারবো। কি অট্ট হাসি দেওয়া ক্ষেত্রে বাস্ট আউট বসে, আর কান্নায় ভেঙে পড়া অর্থে বাস্ট ইনটু বসে। দেখো এখানে কান্নায় ভেঙে পড়া বোঝাইছে যেহেতু, তাহলে আনসার কোনটা হবে, বি। তাহলে দ্য গার্ল বাস্ট ইনটু টিয়ার্স, মেয়েটা কান্নায় ভেঙে পড়লো। ঠিক আছে, পরের কোশ্চেনে যাওয়া যাক। ওয়ার্ডস inscribed on a tomb is an, বলছে আমরা যখন একটা কবরের বেদিতে লিখে দেই কোনো একগুলো শব্দ, মানে অর্থাৎ কার কবর এটা, কবে মারা গেছে, এই জিনিসগুলো যখন লিখে দেই সেটাকে কি বলা হয়? এটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট থেকে আসছে। ইপিটম, ইপিটম মানে হচ্ছে বাংলাগুলো তোমরা লিখে রাখতে পারো সার সংক্ষেপ, সার সংক্ষেপ। ইপিটম মানে কি, সার সংক্ষেপ। ইপিটেট মানে উপাধি, উপাধি। এপিসোড মানে উপখ্যান, উপখ্যান। বিভিন্ন ধরনের এপিসোড হয় না, একটা তোমার ওয়েব সিরিজ যদি দেখো, হ্যাঁ একটা নাটক দেখো, বিভিন্ন এপিসোডে
বিভক্ত থাকে। আর ইপিট্যাপ মানে হচ্ছে সমাধির উপরে যেটা লেখা হয় সেটাকে ইপিট্যাপ বলা হয়। হ্যাঁ, সমাধির উপরে যেটা লেখা হয় সেটাকে কি বলা হয়? ইপিট্যাপ বলা হয়। এই ছিল আমাদের আলোচনার বিষয়। 43তম কোশ্চেন, 43তম বিসিএস এর ইংলিশ কোশ্চেনটুকু। তোমাদের যদি কোশ্চেনটা সলভ ক্লাস দেখে ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা এবং আমাকে অনুপ্রাণিত করার জন্য পাশে থাকবা। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে কমেন্ট সেকশনে জানাই দিবা। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে তোমাদের সঙ্গে। আসসালামু আলাইকুম।